প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা সবাই জানি, আমরা এখানে সবাই আসলে জানি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করে নিড অ্যাসেসমেন্ট করি অথবা ইভালুয়েশন করি, করার পরে সিচুয়েশন বা কনটেক্সটটাকে জানার চেষ্টা করি। কনটেক্সটটা জানার পরে আমরা বেসড অন দি অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিং আমরা কি করি, একটা প্ল্যানিং করি। প্ল্যানিংটাকে আবার এক্সিকিউট করার জন্য ইমপ্লিমেন্টেশন করি। ইমপ্লিমেন্টেশন ঠিক মতো চলতেছে কিনা, অ্যাকর্ডিং টু প্ল্যান চলতেছে কিনা সেটা দেখার জন্য আমরা মনিটরিং করি। এবং ইন দি প্রসেস আমরা ফার্দার ইভালুয়েশন বা মিড টার্ম রিভিউ অথবা কিছু একটা করি, করে আবার আমরা সাজেস্ট করি যে প্রজেক্টটা এইভাবে নতুন করে রিডিজাইন করা লাগতে পারে। দিস ইজ কল্ড এ প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, একটা সাইকেল। এটা কি ক্লিয়ার অনেকের সবার কাছে? আমরা ওইটা যেহেতু আমরা অনেকদিন ধরে এই কাজগুলো করেছি, তো RBM রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট, তাহলে নিশ্চয়ই ম্যানেজমেন্টের একটা অংশ, কিন্তু এখানে কি বলা হচ্ছে, রেজাল্ট বেসড। RBM হচ্ছে নর্মাল, হয়তো আমরা ভালোভাবে ডিফাইন করি না যে আমরা কি আসলে রেজাল্ট দেখতে চাই। আমরা প্রজেক্টের অ্যাক্টিভিটি সুন্দর করে ডিজাইন করি, অনেকগুলো অ্যাক্টিভিটি রাখছি, কিন্তু তারপর ওই প্রজেক্টটা আপনার মানে ওই অ্যাক্টিভিটিগুলো স্ট্রং অ্যাক্টিভিটি, কিন্তু ওই প্রজেক্টটা ফেল করতে পারে। ফেল করতে পারে এটার মূল কারণ হচ্ছে যে আমরা রেজাল্ট যেটা বলা আছে, যেটা আমরা করি না, সেটা হচ্ছে যে রেজাল্টগুলোকে আগের থেকে ডিফাইন করে রাখি না যে এই অ্যাক্টিভিটি করলে কোন রেজাল্টটা ইয়েন্ড হবে, কোন রেজাল্টটা অ্যাচিভ। এই সমস্ত কারণে আপনার অনেক প্রজেক্ট ফেল করে। আমাদের মাথায় একটা মাইন্ডসেট থাকে যে, যেমন মনে করেন আমরা কি করি, এমআরএ ট্রেনিং করি, আমরা কি করি, এমআরএ ট্রেনিং করি। তাহলে আমরা কি করি, মাস শেষে রিপোর্ট করি, আমরা 50 জনকে এমআরএ প্রশিক্ষণ দিয়েছি, এটা দিয়ে আমরা স্থির থাকি, এই রিপোর্ট করে আমাদের কাজ শেষ, এরকম মনে করি আমরা। কিন্তু আমরা এটা দেখতে চাই না বা এটা দেখি না যে এই যে 50 জনকে ট্রেনিং করাইলাম, তার মাধ্যমে কতজনের স্কিল ডেভেলপ করলো। 50 জনেরই তো স্কিল ডেভেলপ করবে না। যাদের স্কিল ডেভেলপ করলো তারা কতজন আবার কোয়ালিটি এসআরএসএস বা পিএসসি সেবা দিচ্ছে, এমআরএস সেবা দিচ্ছে, সেটাও আমরা দেখি না। এবং সেটা যদি দেখি, দেখার পরে এটাও দেখি না যে আমার এতগুলা ট্রেনিং বছর শেষে করার পরে আমার ফাইনালি ন্যাশনালি আমি কি কন্ট্রিবিউট করলাম, মানে কি চেঞ্জ হ্যাপেন করলাম। এই যে মানে এই সমস্ত বিষয় আমরা দেখি না, চলে আসছে না, এই সমস্ত বিষয় আমরা দেখি না দেখে আমাদের এইদিকে একদম আসেন, এক্সপার্ট একদম আসেন। স্যার উপরে বড় পানি দিলাম না। এতক্ষণ যে কথাটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে RBM ফোকাসেস অন রেজাল্ট। কিসের উপর ফোকাস করে? রেজাল্টের উপর ফোকাস করে, নট অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটির উপরে এটা ফোকাস করে না। অ্যাক্টিভিটি করলে কিছু একটা রেজাল্ট আসবে, সেই জিনিসের উপরে ফোকাস করে হচ্ছে RBM। আর এটা কিভাবে আসে? আপনার এটা আমাদের মনিটরিং প্ল্যানিং থেকে ইমপ্রুভ করে, মনিটরিং থেকে ইমপ্রুভ করে, একই সাথে অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য সেন্স আমরা গভর্নমেন্টের কাছে, আমরা ডোনারের কাছে, আমরা স্টেক হোল্ডারদের কাছে অ্যাকাউন্টেবল, যে আমরা যে এতদিন এই 1 বছর ধরে এই কাজটা করলাম, তার জন্য আমরা কি পরিবর্তন আনতে চাই, সেই পরিবর্তনটা আসলে আসছে কিনা, এইগুলা হচ্ছে
গভর্নমেন্টকে দেখাইতে হয় ডোনারকে, পাশাপাশি অন্যান্য স্টেক হোল্ডার যারা আমাদের পার্টনার বা এনজিও অথবা যাদের সাথে কাজ করে এদেরকে দেখাইতে হয়। আর আরবিএম সবচেয়ে বড় সুন্দর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরবিএম সাপোর্ট করে আমাদের সেফ এমআর প্রজেক্টের ইমপ্যাক্টটা দেখতে আরবিএম সাপোর্ট করে। আমরা কি ইমপ্যাক্ট বুঝি? ইমপ্যাক্ট শব্দটা বুঝি তো না সঙ্গীতা? না আর একটু কথা বলেন, আপনাদের কিন্তু এখানে কিছু আনা হয়েছে। ইমপ্যাক্ট মানে কি? প্রভাব। তার মানে আমি যে কাজটা করলাম এর প্রভাবে কি তৈরি হবে। তাহলে আমাদের সেফ এমআর প্রজেক্টের প্রভাবটা কি হইতে পারে? সেফ এমআর প্রজেক্টে গত বছর আমরা 1500 এমআর পারফর্ম করছি। আমরা মনে করেন, আমি জানি না ট্রেনিং কতজনকে করাইছি, বাট আমার মনে হয় 200-250 তো ট্রেনিং করাইছি। তাহলে 200-250 জনকে ট্রেনিং করানোর প্রভাব কি পড়ছে ন্যাশনালি? তার মানে ন্যাশনালি তারা এসআরআইসার আউটকাম বা এসআরআইসার হ্যাজার্ড কমছে কতখানি, সেই জিনিসটা হচ্ছে ইমপ্যাক্ট। এই জিনিসগুলো আমরা দেখতে চাই হচ্ছে রেজাল্ট বেসড ম্যানেজমেন্টের মধ্যে। আরবিএম হচ্ছে একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দ্যাট ফোকাসেস অন, একটু খেয়াল করেন যে বুলেটগুলো আছে, দি চেঞ্জ উই ওয়ান্ট টু অ্যাচিভ, কি পরিবর্তন, মানে ফোকাস করে কি চেঞ্জটাকে, কি চেঞ্জ যা আমরা অ্যাচিভ করতে চাই। তাহলে আরবিএম একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এটা একটা ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ। যদি বলা হয় আরবিএম কি, উত্তর কি আসবে? এটা একটা অ্যাপ্রোচ। কিসের অ্যাপ্রোচ? ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটা কি দেখতে চায়? সেটা দেখতে চায় হচ্ছে কি চেঞ্জ আমরা আনলাম, উই ওয়ান্ট টু অ্যাচিভ, মানে আমরা কি চেঞ্জ দেখতে চাই। তারপরে কিভাবে, পাথ মানে তো পথ, কিভাবে আমরা ওই চেঞ্জের দিকে, ওই চেঞ্জটাকে আনবো। মানে এমনি তো চেঞ্জ আসবে না, কোনো একটা পথ অবলম্বন করে করে ফাইনালি আমরা একটা চেঞ্জে আসবো। তাহলে ওই পাথটা আরবিএম দেখায় দেয়। মেজারমেন্ট অফ প্রোগ্রেস ইউজিং ইন্ডিকেটর, মেজারমেন্ট অফ প্রোগ্রেসটা আমরা মেজার করতে পারি। এই আরবিএম এ প্রোগ্রেসটাকে আমরা মেজার করতে পারি কি ইউজ করে? ইন্ডিকেটর ইউজ করে। ইন্ডিকেটর আবার বুঝি কিনা? আমরা কিন্তু অনেকেই বুঝি, যারা প্রোগ্রামে তারা প্রায় বুঝি। যেহেতু নন প্রোগ্রামেটিক লোক আছে, ইন্ডিকেটর নির্দেশক বলতে কি বোঝায়? নির্দেশক মানে কি? সহজভাবে যদি বলি, আমরা খুলনা থেকে, ঢাকা থেকে খুলনা আসলাম, কিছুক্ষণ পর পর মাইলের লেখা থাকে না ওই রাস্তার পাশে, খুলনা এত কিলোমিটার দেখার উপরে লেখা থাকে না? আমরা যে দেখে বুঝতে পারি আমরা কত দূর আগাইলাম। ঠিক আছে, আচ্ছা, এই ওই মাইল এটাই হচ্ছে একটা ইন্ডিকেটর। এটা একটা ইন্ডিকেটর, এটা একটা কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর, কিন্তু একটা ইন্ডিকেটর। আমি এটা নিয়ে অত বিশদ আলোচনা করলাম না। আর কিছু এভিডেন্স আমরা ইউজ করি আরবিএম এ, আদার দেন দিস থিংস। এই তিনটা জিনিস, একটা হচ্ছে the change we want to achieve, the path, পথ, তারপরে মেজারমেন্ট অফ প্রোগ্রেস ইউজিং ইন্ডিকেটর। এই তিনটার বাইরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে আপনার এভিডেন্স। আরেকটা দেখি কি এভিডেন্স। এই এভিডেন্স দেখার উদ্দেশ্য হচ্ছে, যে এই এভিডেন্স আমাদেরকে লার্নিং করতে সাহায্য করে। মানে এই এভিডেন্স গুলো আমাদের লার্নিং, মানে নতুন নতুন লার্ন করতে সাহায্য করে। পাশাপাশি এটা গভর্নমেন্টকে, ডোনারকে, স্টেক হোল্ডারের কাছে আমরা বলতে পারি, তারাও দেখতে চায় যে তুমি যে এই চেঞ্জটা আনছো তার কি এভিডেন্স আছে, কেন, কিভাবে তুমি এই চেঞ্জগুলো আনছো, এগুলো তারা দেখতে চায়। এই জন্য মাঝে মাঝে আমাদের এভিডেন্স জেনারেট করতে হয়। সেফ এমআর প্রজেক্টে কেন আপনার আরবিএম দরকার, এই জিনিসটা যদি বলি, এটা এনশিওর করে অ্যাক্টিভিটিগুলো যে হবে সেটা এনশিওর করে। লিডিং টু মেজারেবল রেজাল্টস, যেটা ফাইনালি কি লিড করবে? মেজারেবল রেজাল্ট,
রেজাল্ট অ্যাচিভ করাবে। এই রেজাল্ট অ্যাচিভ করাবে এন্ড দ্যাট শুড বি মেজার, এটা মাপাও যাবে, ওটা মাপাও যাবে। তাহলে অ্যাক্টিভিটি আমরা এনশিওর করি, কাজ করি, সেটা রেজাল্টকে মেজার করা যাবে, এরকম একটা বিষয়। স্ট্রেনলেস কোয়ালিটি অফ সেফ এমআর পোস্ট অ্যাবর্শন কেয়ার এসআরএসআর সার্ভিস, এটাকে স্ট্রেনথেন করতে সাহায্য করে। হেল্প আর স্টেট ডেমনস্ট্রেট ইম্প্যাক্ট। আর স্টেটকে জিজ্ঞাসা করতে পারে যে আপনারা গত 30 বছর ধরে সেফ এমআর প্রজেক্ট করতেছেন, এর ইম্প্যাক্ট কি? হ্যাঁ, তাহলে আমাদেরকে ডেমনস্ট্রেট করতে সাহায্য করবে। যদি আমরা আরবিএম করি, আরবিএম এর মাধ্যমে কাজটা করি, তাহলে আমরা দেখাইতে পারবো মানে যে আমরা এই সেফ এমআর প্রজেক্টের ইম্প্যাক্টটা হচ্ছে এই যে আমরা ন্যাশনাল মর্টালিটিতে আমরা এত পার্সেন্ট কন্ট্রিবিউট করছি। পরশুদিন কি তার আগের দিন আমি আবু ভাই আর কে ছিলাম, আমরা কথা বলতেছিলাম একটা মিটিং এর মধ্যে। সেটা হচ্ছে আমরা 1500 এমআর যদি পারফর্ম করি, তাহলে 10 জন মায়ের মৃত্যু ঠেকানো গেল। এটা কি খুলনার কবির ভাই, আপনারা কি ভাবছেন কখনো যে আমরা 1500 এমআর করছি গত বছর, এই 2025 সালে, এবং তার কারণে আমরা 10টা মৃত্যুকে সেভ করছি। তাহলে 10টা মাতৃ মৃত্যুকে সেভ করা মানে একটা মৃত্যুকে সেভ করা কত বড় ইম্প্যাক্ট, এটা কি বুঝতে পারি? আমরা ইমাজিন করতে পারি? বুঝতে পারছি? তাহলে 10টা সেভ করতে পারি যদি, তাহলে নিশ্চয়ই। আর আমরা শুধু নিজেরা যেটা 1500 করছি তা না, কিন্তু আমার পার্টনার আছে বাপসা, তারাও করছে। শুধু তা না, আমরা ট্রেনিং করাইছি না গভর্নমেন্টের বিভিন্ন ক্যাডারকে বা নন গভর্নমেন্ট ক্যাডারকে ট্রেনিং করাইছি, তারাও তো করছে এমআর। তাহলে তাদের মাধ্যমে অনেক এমআর হয়েছে। এগুলো যদি আমরা হিসাব করে নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো এই মৃত্যুর সংখ্যাটা আরো কমানো, আরো মানে বেশি আমরা দেখাইতে পারতাম। বুঝতে পারছি? তাহলে ইম্প্যাক্ট আর স্টেটকে ডেমনস্ট্রেট করতে মিস ডোনারের গভর্নমেন্ট এক্সপেকটেশন। ডোনারের এবং গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন থাকে, তোমরা কি করতেছো, ফলাফল কি? এই ফলাফল দেখাইতে হেল্প করে কি আমাদেরকে আরবিএম, রাইট রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট হেল্প করে এই ফলাফলগুলো দেখাইতে। আর বলছিলাম যে প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টের একটা লাস্টের অংশ হচ্ছে লার্নিং, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, দেন লার্নিং। এই লার্নিংটাও এখানে টেক প্লেস করে। হ্যাঁ, এভিডেন্স জেনারেট করা হয়, লার্নিং আসে আমাদের। সো এই এভিডেন্স জেনারেট করতে গিয়ে আমরা যে লার্ন করি, সেই লার্নিংটা একটা বিরাট বড় অ্যাসেট আজকে পর্যন্ত সেফ এভার প্রজেক্টের। ভালো একটা বিষয় হচ্ছে থিওরি অফ চেঞ্জ। সবচেয়ে ভালো একটা কনসার্ন মানে এটা সারা আরবিএম হবে না, সেটা হচ্ছে থিওরি অফ চেঞ্জ। এই থিওরি অফ চেঞ্জ কি করে? এক্সপ্লেইন করে হাউ এন্ড হোয়াই চেঞ্জ হ্যাপেন। দুইটা প্রশ্ন, হাউ এন্ড হোয়াই এই চেঞ্জটা হ্যাপেন করবে। তাহলে আমরা থিওরি অফ চেঞ্জে প্রথমেই চিন্তা করি, কি চিন্তা করি? প্রথমেই চিন্তা করি যে কিভাবে, কেন এবং কিভাবে চেঞ্জটা আসবে। আরবিএম এর ডিসকাশনের সময় আমার একটু বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই এন্ডটাকে মানে আরবিএম বিগিনস উইথ এন্ড ইন মাইন্ড। আরবিএম বিগিনস উইথ এন্ড ইন মাইন্ড, মানে আরবিএম শুরুই হয়, শেষটা কিভাবে হবে এই দিয়া। এটা কি আমি বুঝাইতে পারতেছি? আরবিএম যখন আমরা করি, আরবিএম বিগিনস মানে শুরু হয়, কি চিন্তা করে? এন্ডটাকে মাথায় নিয়ে, শেষটা কি হবে সেটাকে আগেই আমরা মাথায় নিয়ে আমরা বিগিন করি, আরবিএম ডিজাইন করি। বুঝতে পারছি? তাহলে সে এখানে চেঞ্জটা সবথেকে ভাইটাল একটা বিষয়। এইটা পাথ, থিওরি অফ চেঞ্জ আমাদেরকে পথ দেখায়। পথটা কি? অ্যাক্টিভিটি হবে, অ্যাক্টিভিটির ফলে কিছু আউটপুট জেনারেট করবে, এই আউটপুটের মাধ্যমে কিছু আউটকাম, ডিজায়ার্ড আউটকাম আসবে, এবং এই ডিজায়ার্ড আউটকাম ফাইনালি ইমপ্যাক্ট অ্যাচিভ করতে সাহায্য করবে। এই যে পথের কথা বলছিলাম, পাথ, সেই পাথটা হচ্ছে
থিওরি অফ চেঞ্জের একটা বিরাট বড় অংশ। থিওরি অফ চেঞ্জ হচ্ছে একটা ন্যারেটিভ মডেল, এটা ভিজুয়াল এবং ন্যারেটিভ মডেল। থিওরি অফ চেঞ্জ একটা ভিজুয়াল এবং ন্যারেটিভ মডেল, একটা ছবি সুন্দর ভিজুয়াল হয়। হ্যাঁ, যারা আমরা প্রোগ্রাম ডিজাইন করি তাদের জানা আছে। একটা ভিজুয়াল এবং ন্যারেটিভ মডেল শোয়িং কি শো করে, হোয়াট লং টার্ম চেঞ্জেস উই ওয়ান্ট, লং টার্মের চেঞ্জ ইন দ্য লং রান, মানে 3 বছর পরে, 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর পরে, হ্যাঁ, কি চেঞ্জ আসবে সেটা এখানে ভিজুয়ালাইজ করা। হোয়াট ইন্টারমিডিয়েট চেঞ্জেস আর নিডেড, আগে বলা হয়েছে লং টার্ম, এখন বলা হচ্ছে হোয়াট ইন্টারমিডিয়েট, মানে ইন বিটুইন, মাঝখানে কি চেঞ্জ আসবে। হ্যাঁ, হোয়াট আউটপুট উই মাস্ট প্রডিউস, কোন আউটপুটটা আমাদেরকে অবশ্যই প্রডিউস করে দেখাইতে হবে। হ্যাঁ, এবং হোয়াট অ্যাক্টিভিটিস উইল ডেলিভার দোজ আউটপুট, এই যে আউটপুটটা কথা এখানে বলা হইলো, কোন কোন হোয়াট অ্যাক্টিভিটিস প্রডিউস দোজ আউটপুট, মানে এইটা হোয়াট অ্যাজাম্পশন মাস্ট বি, বলতে চাই অ্যাজাম্পশনটা পরে আসি। এখানে একটু বলি, নিচের থেকে যদি যাই, what activities will deliver some output, some activities will deliver some output, and if the assumptions are there, then some outputs we must produce, will produce, বারবার আসবে। এই আউটপুটে আবার ইন্টারমিডিয়েট চেঞ্জ আনবে, এই ইন্টারমিডিয়েট চেঞ্জই আবার লং টার্ম চেঞ্জ আনবে। মানে নিচের থেকে একটা রিলেশনশিপ আছে, লজিক আছে, একটা লজিক্যাল রিলেশনশিপ আছে। এটা কি বোঝা গেছে? স্যার আরবিএমটা শুরু হয় কি মানে ইমপ্যাক্ট লেভেল থেকে নাকি আউটকাম লেভেল থেকে? ওইটা আরবিএমটা শুরু হয় কখন? আমি তো আরবিএম এর অংশ, এগুলা অংশ ঠিক আছে, মানে যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, কারণ আমার তো রেজাল্ট ম্যানেজমেন্ট যেহেতু বলতেছি, তার মানে একটা নির্দিষ্ট রেজাল্টের উপরে বেস করে আমি সামথিং নতুন কিছু প্ল্যান করব, কিছু জিনিসের হয়তো আমার অ্যাক্টিভিটি ডিজাইন হবে, অনেক কিছু হবে। তো এটা আমি মানে কোন রেজাল্টটা দেখে আমি ঠিক নতুন প্ল্যানিং এ যাব? এটা কি আমি ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখে যাব নাকি ইমপ্যাক্ট লেভেল পর্যন্ত আমি একেবারে আপনি এন্ড মানে ইমপ্যাক্ট। স্যার এখন ইমপ্যাক্টের কথা যদি বলি, ইমপ্যাক্ট তো হচ্ছে নরমালি অনেকে হয়তো বলে থাকে যে 10 বছর শেষে আমরা ইমপ্যাক্ট দেখতে পারি বা 8 বছর শেষেও দেখতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্যাক্ট দেখা যায় 20 বছর 30 বছর পর। আপনি যদি আরেক চ্যালেঞ্জের কথা বলেন, হ্যাঁ, তাহলে এটার ইমপ্যাক্ট নাই মনে করেন, কিন্তু এই সেলফ এমার প্রজেক্টের ইমপ্যাক্ট আছে, কারণ এটা লং টার্ম একটা প্রজেক্ট। এটাকে ওই এখন হয়তো 1 বছর 2 বছর 3 বছর কন্ট্রাক্ট হচ্ছে, কিন্তু এটা মূলত আসলে একটা লং টার্ম প্রজেক্ট। তাহলে এটার ইমপ্যাক্ট আগের থেকে জানা। মাহবুব ভাই কিছু বলতে? না, আমি ওর কথা শুনে আমার কাছে মনে হলো যে আপনি যেটা এখানে বললেন, আমার কাছে মনে হলো, মানে আমি জানি না, তো আমি কাছে প্র্যাকটিসের কাছে এটা বুঝতে পারছি। সেটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু আমরা রেজাল্ট চেঞ্জ এর আগে যেটা দেখাইছে সেটা, যেমন অ্যাজাম্পশনটা যদি বাদ দিই, আমরা আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে অ্যাক্টিভিটি উইল ডেলিভার টু দ্য আউটপুট। আমরা অ্যাক্টিভিটির সাথে আউটপুট কিন্তু সবসময় বলি, তাই না? এবং এরপর আবার ইন্টারমিডিয়েট চেঞ্জের কথা বলতে সেটা কিন্তু আউটকামই আছে। আউটকামগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা ইন্টারমিডিয়েট চেঞ্জগুলো চেঞ্জের কথা বলা হয়েছে, এই দুইটাই আসলে রেজাল্ট। মানে আপনি যখন একটা কলম এবং একটা খাতা ব্যবহার করবেন, তাহলে আপনি সেখানে কি করবেন? লিখলে আপনি কি দাঁড়াবে? একটা কোনো একটা লেখা দাঁড়াবে, হোয়াট এভার দ্য কন্টেন্ট, একটা কন্টেন্ট দাঁড়াবে, এটা আউটকাম হয়ে গেল, তাই না? আপনার যেটা আপনি একটা চেঞ্জ আনতে চাচ্ছেন, আপনি যদি সাদা খাতা আপনি একটা নতুন একটা লেখা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, কন্টেন্টটা তৈরি হয়েছে না, আমি সহজে বোঝাতে পারছি, ওটা আমার অন্য জায়গা থেকে। এই কথার জন্য বলতেছি যে আমরা তো ইন্টারমিডিয়েট চেঞ্জ মানে হচ্ছে আউটকাম, আর আউটকামের পরে আমরা লং টার্ম, যেটা মাত্র এখন তখন বলছি 3 বছর আমরা একটা প্রজেক্ট প্ল্যান করছি। 3 বছর পরে আপনি যেটা বললেন যে 20 বছর পরে দেখা যায়, কোনোটা 6 মাস পরেও দেখা যায়, তাই না? কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি কোন ধরনের প্রজেক্ট করতেছেন সেটার বেসিসে আপনাকে প্ল্যান করতে, মানে বুঝবেন যে আপনি ইমপ্যাক্ট আপনি কখন পাবেন, এটা আপনি বুঝবেন। হ্যাঁ, সুতরাং আপনি কোন গ্রাউন্ডে বসে, আমরা কিন্তু আসলে কিন্তু বলতেছিল যে আমরা কোন গ্রাউন্ডে বসে কাজ করতেছি, এটা কিন্তু বড় একটা জায়গা। এবং প্রথমে আমি চিন্তা করছি যে এই গ্রাউন্ডের ক্ষেত্রে আমি আসলে কি চেঞ্জ আনতে চাই। ইমপ্যাক্টের কথা উনি প্রথমে বলছেন, আপনি মাথায় দেখুন ইমপ্যাক্টটা, এবং ওই ইমপ্যাক্টটা পাওয়ার জন্য আপনি কি করবেন, এবং ইমপ্যাক্টের
ধাপগুলো কিভাবে আমরা ইয়ে করবো, মানে চাইবো। ধরুন আমরা যখন আউটপুটসগুলো লিখি বা অ্যাক্টিভিটিসগুলো লিখি বা আউটকামগুলো লিখি, তখন প্রত্যেকটা আউটকাম কিন্তু আলাদা আলাদা। আপনার চারটা কিন্তু আউটকাম আছে আলোচনা করে, তাই না? চারটা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আপনাকে অ্যাচিভ করতে হবে, তাই না? কোনোটাই কিন্তু বাদ দেওয়া যায় না। এবং এই চারটা বাদ দিলে কিন্তু আপনি বলে রেখেছেন, বা আপনার একটা আপনার ইফেক্ট লেখেন না, আপনি যদি বলে লিখছেন বা আপনার স্পেসিফিক বা পার্পাল একটা লিখছেন, সেটা তাই না? ওইটাই আসলে ইম্প্যাক্ট। হ্যাঁ, আপনি আসলে আপনি চেঞ্জ করবেন আর চ্যানেলের এক্সপেরিয়েন্স বলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, আউটকাম লেভেল পর্যন্ত। কারণ আপনি যদি এই চেঞ্জের কথা চিন্তা না করেন, আপনি যদি অ্যাক্টিভিটি দেখেন পরে ইন্ডিয়াটা চেঞ্জ করবে কি করবেন আপনি জানেন, কারণ আমরা অ্যাক্টিভিটিগুলো ওটাকে মানে টার্গেট করে বসে। তাহলে ভাই এটা কি ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপরে, মানে সাবজেক্টটা কি সেটার উপর বেস করে আমি রেজাল্টটা দেখতেছি এরকম? হ্যাঁ, সাবজেক্ট কন্টেন্ট হ্যাঁ। আপনি ধরেন এখন বাংলাদেশের সহজ কথা বলি, এখন বাংলাদেশের মাতৃমৃত্যুর হার হচ্ছে 170, এসডিজিতে লেখা হচ্ছে এটাকে বাই 2030 আমরা 70 নামাইতে হবে, সরি 123, 170 মানে 70 নামাইতে হবে। এটা হচ্ছে এসডিজি টার্গেট, ঠিক আছে? তাহলে আপনি বলেন তো আপনার গ্রাউন্ডটা কি? গ্রাউন্ডটা কি? গ্রাউন্ড হচ্ছে আপনার 123, মাতৃমৃত্যুর হার 123। সে চাইতেছে 70 নামাইতে, দেখেন সে ইম্প্যাক্টটা কিন্তু আগে চিন্তা করছে 70 নামাইতে। ইম্প্যাক্ট মানে 70 কমানো মানে হচ্ছে আপনি বছরের হিসাব মতে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার অর্ধেক আনা অর্ধেকের চাইতে নিচে নেমে গেছে। তাহলে সেই রকম অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, তাই না? তাহলে তখন আপনি চিন্তা করুন আমি কি কি করলে, কত করলে, কি কি করলে হচ্ছে অ্যাক্টিভিটি, কত করবো এটা হচ্ছে আউটপুট, এবং ওটা করার পরে কি ঘটবে এটা হচ্ছে আউটকাম, এবং এরপরে আমি তো আগে বলছি 70 নামাই আসছে। তাহলে আমি যদি আরবিএমটা যদি সহজে যদি বুঝতে চাই, এটা হচ্ছে 2023 সালে আমরা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করার পরে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ পাইলাম, মনিটরিং অনেক ধরনের রেজাল্ট পাইলাম, ওইটার উপরে বেস করে সিচুয়েশন অ্যানালাইসিস করে আমরা কি করলাম 24 এর জন্য ভিন্ন ধরনের কিছু অ্যাক্টিভিটি আমরা ডিজাইন করলাম। এখন এটা কিন্তু তাহলে এটা হচ্ছে হাউ বা হোয়াই। রংটা হবে রংটা এই যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো ফেস করছি, এখন এই চ্যালেঞ্জগুলো কিভাবে মিটিগেট করা যায় সেটা একটা প্ল্যানিং নিয়ে আপনি কি চেঞ্জ চাচ্ছেন? ধরেন আপনি চাচ্ছেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনাদের শরীর ইঞ্জিনিয়ার না, ঠিক আছে? আপনি চাচ্ছেন এটা একটা টেকনোলজিক্যাল চেঞ্জ আসলে আমি সরকারি যেটা আমাদের কাজ করি। আমরা অফিসে কথা বলছি সহজে ঠিক আছে, আমরা অফিস কিন্তু সারাক্ষণ ইয়ে নিয়ে কাজ করি, এই আপনার টাইপরাইটার নিয়ে কাজ করি, টাইপ করতে হয়, নষ্ট করতে হয়, কাগজ নষ্ট করতে হয়। আমি এখন অফিসের ভিতরে অটোমেশন চাই। অটোমেশনটা হচ্ছে আপনি ওই ডিজিটালাইজেশন চাই। ডিজিটালাইজেশন কি কম্পিউটার আনবেন, আপনার কাগজ কম খরচ হবে, আপনার খরচ কম হবে, আমি বিভিন্ন ধরনের সেগুলো আমার অফিসের চেয়ারটা পাঠাই। এটা হচ্ছে আপনাদের চাইতে হবে। আপনি না চাইলে তো আপনার এই গ্রাউন্ডের বেসিসে আপনি কি চাইতেছেন এটা আমি করলে আমি কি কাজ করবো, তাই না? আমি এবার করবো বিয়ে বাস করবো, এবার করবো ইয়ে করবো, কিন্তু আমার চাহিদা আছে, চাকরি করবো, আমি ব্যবসা করবো। চেঞ্জেস গুলো হচ্ছে এরকম, মানে ইম্প্যাক্ট গুলো হচ্ছে ওইখানে। ঠিক আছে। মাহবুবের উদাহরণটা কিন্তু একটা প্রথমে যে উদাহরণ যেটা আমার ভালো লাগছে, আমরা যখন এমডিজি নিয়ে একসঙ্গে কাজ করতাম, একসময় আমরা এমডিজি নিয়ে কাজ করতাম, তারপর তো এলজিজি আসলো, তখন বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি কমানোর জন্য গভর্নমেন্টের একটা টার্গেট ছিল যে আমরা 2000 সালের মধ্যে ম্যাটারনাল মর্টালিটি এই জায়গাটায় নিয়ে আসবো, তাহলে এই জায়গাটা কমায় নিয়ে আসবো। সেটার জন্য গভর্নমেন্ট কিভাবে করবে, এনজিওরা কি করবে, এরকম একটা অ্যাকশন প্ল্যান, অপারেশনাল প্ল্যান করা হয়েছে। তাতে আমরা তখন ঠিক করে ফেলছিলাম যে আমরা ম্যাটারনাল মর্টালিটি 160 থেকে নামে 140-এ নিয়ে আসবো, এবং এমডিজি উই অলমোস্ট অ্যাচিভ ওই সময়। হ্যাঁ, তারপরে এসডিজি আসলো, এসডিজিতে আবার বলা হলো এটা 72 বা 73-তে কমায়, হ্যাঁ 70-তে নিয়ে আসবে। তাহলে এটা 2015 সাল পর্যন্ত না 2030 সাল পর্যন্ত নিয়ে আসবে। এটার জন্য আবার ইভেন্ট প্ল্যান করা হবে। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা আগে ভেবে রাখি 70 আগে ভাবে রাখলাম, ফলাফলটা ইম্প্যাক্টটা আমরা আগে ঠিক করে রাখলাম। ওই যে বললাম না, আরবিএম বিগিনস উইথ এন্ড ইন মাইন্ড, মানে যে শুরুই হয় কি আমরা এন্ডে আনবো। তাহলে 70% আমরা এন্ডে আনছি, এনে তারপর আমরা নিচে অ্যাক্টিভিটি আউটপুট এগুলা সেট করছি। বুঝতে পারছি?
ক্লিয়ার? হ্যাঁ, স্যার এটা কি আর এটা ছোট টার্গেটটা ছোট ফিক্স প্রজেক্টের করা? জন্য একটু অসুবিধা, ছোট ছোট প্রজেক্টের জন্য এটা বাইর করা অসুবিধা, ইমপ্যাক্ট, কিন্তু আউটকাম পর্যন্ত ছোট ছোট প্রজেক্টে আমাদের হ্যাঁ এটাই স্যার স্যার এটা কি টার্গেটটা তাহলে আমি আগে থেকেই আমি সেট করে রাখলাম যে আমি এখানে পৌঁছাতে চাই এরকম, মানে গোল, হ্যাঁ, আলটিমেটলি গোল। হ্যাঁ। কতগুলো কিছু শব্দের সমস্যা আছে, যেমন মানে ছোট ছোট প্রজেক্টগুলো আছে, যদি আমরা বলি যে আমি ইমপ্যাক্ট দেখতে চাই, কিন্তু সেই প্রজেক্টে হচ্ছে যে আমি আসলে রেজাল্ট দেখতে পাচ্ছি, মানে সর্বশেষ ইমপ্যাক্ট দেখা আর সর্বশেষ রেজাল্ট দেখার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, আর সাহায্য আলোচনা দিয়ে শুরু করছিল, মানে দুইটাই বোঝার জন্য সবচেয়ে সুবিধা, মনিটরিং এর প্রোগ্রেস দেখি আর আরবিএম হচ্ছে রেজাল্ট দেখি। এই কারণেই আরবিএম অ্যাপ্রোচটা মনিটরিং এর চাইতে বেশি স্মার্ট বলা হয়। হ্যাঁ, ছোট ছোট যে প্রজেক্টগুলো আমরা দেখি সেখানে একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে আরবিএম এর মধ্যে মনিটরিং কাজ করে, রাইট রাইট কিন্তু মনিটরিং বলতে ট্র্যাডিশনালি আমরা অন্যরকম বুঝি। প্রোগ্রামের মনিটরিং করা হবে, চেকলিস্ট থাকবে, নিয়ে যাব, কয়টা হইলো না, কিভাবে হইলো, এই জিনিসগুলো আমরা দেখি। কিন্তু আমরা অ্যাক্টিভিটি মনিটর করি, সাধারণত আমরা অ্যাক্টিভিটির মনিটর করি, কয়টা ট্রেনিং করাইলাম, কয়টা অ্যাডভোকেসি ইভেন্ট হইলো, কয়টা ক্যাম্পেইন হইলো, কয়টা নেটওয়ার্কিং মিটিং হইলো, এগুলো আমরা দেখি। হ্যাঁ, মানে অ্যাক্টিভিটি আউটপুট এই লেভেলে আমরা দেখি, কিন্তু আমরা আউটকাম বা তার উপরে বেয়ন্ড দ্যাট এগুলো দেখতে যাই না। এই জন্য আরবিএম হয় না, টোটাল আরবিএমটা হয় না। কিন্তু সেফ এমআর প্রজেক্ট, আমাদের সেফ এমআর প্রজেক্ট ইজ সাসে প্রজেক্ট, যেটা একটা লম্বা সময়ের প্রজেক্ট, কিন্তু এখানে আরবিএম হইতে হবে, মানে এখানে আরবিএমটা থাকতে হবে। এটা আমরা হয়তো শিখতেছি, নতুন করে এখনো হয়তো শিখতেছি, আমরা এটা গ্র্যাজুয়ালি এটা তৈরি করছি, মানে আমরা করবো আর কি। আচ্ছা, আমি একটু নিচের দিকে যে অ্যাজাম্পশন হচ্ছে আমরা এমআরএ ট্রেনিং করাইলাম, ধরে নিতে হবে যে তারা যে স্কিলটা পাইছে সেই স্কিল দিয়ে সার্ভিস কন্টিনিউ করবে, এমন ধরবো না যে তারা চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, এরকম বলা যাবে না। এগুলোকে বলা হয় অ্যাজাম্পশন। হ্যাঁ, একটা আরো পরে আরো আলাপ হবে। মানে কি করলে কি হইতে পারে, মানে আমি এটা করলে এটা হবে। সাপোর্টিভ ফ্যাক্টরসগুলো কি কি থাকতে পারে এটা হচ্ছে কথা। মানে অ্যাজাম্পশনের থিওরি অফ চেঞ্জের অ্যাজাম্পশনের ক্ষেত্রে ইফটা হচ্ছে প্রথম সবচেয়ে কি ওয়ার্ড। ইফ মানে মূল বিষয় হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে তারা সার্ভিস কন্টিনিউ করবে, আমরা ধরে নিচ্ছি ফ্যাসিলিটি রেডি থাকবে। কি দিয়ে রেডি থাকবে? আপনার মেডিসিন দিয়ে রেডি থাকবে, ইকুইপমেন্ট দিয়ে রেডি থাকবে। মনে করেন আপনার এমআরএ ট্রেনিং পাওয়ার লোক আছে কিন্তু এমবিএ নাই, তাহলে কি এমআর হবে? আমার মনে হয় যে চা ডিস্টার্ব করতেছে। কেউ আদা চায়, কেউ চিনি চায়, কেউ বলে চিনি সারা দাও। আমি কি একটু বিরতিতে যাবো নাকি? না না, আমরা শেষ করব, এটা তারপর বিরতি। কি মানে টপিক আপনি কথা আমি থিওরি অফ চেঞ্জের যে অ্যাজাম্পশন, সেই ক্ষেত্রে কি ওয়ার্ড হচ্ছে ইফ। যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তারপরে ওইটা হবে। সুন্দর একটা জিনিস। আমরা যারা প্ল্যান করি তাদের মধ্যে মাথায় থাকে ইফ। অ্যাজাম্পশন লেখার সময় আমরা ইফটাকে মাথায় দিয়ে লেখা স্টেটমেন্টটাকে কিভাবে করি। ইফ দি এমআর ট্রেনিং সার্ভিস, এমআর যারা পাইছে তারা ট্রেনিংটা ট্রেন সার্ভিস প্রোভাইডার উইল অ্যাভেলেবল। আচ্ছা, ইফ দি সার্ভিস ফ্যাসিলিটি ইজ রেডি টু প্রোভাইড সার্ভিস, তার মানে সার্ভিস ফ্যাসিলিটি যদি ওখানে যদি এমবিএ না থাকে তাহলে সার্ভিস দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ইফ কমিউনিটি রিসিভ সার্ভিসটা দিতে আসে, তিনটা ফ্যাক্টর রেসপন্সিবল ফর এসআরএসআর আউটকাম। হ্যাঁ, এসআরএসআর যে আউটকাম সেটা পাওয়ার জন্য তিনটা ফ্যাক্টর রেসপন্সিবল। আমি একটু আগাই, দুটো আগে। আচ্ছা, কেন থিওরি অফ চেঞ্জ আরবিএম নেসেসারি? এটা তো মোটামুটি ভাবে বোঝাই গেল যে আপনার হাউ দে অ্যাক্টিভিটিস ক্রিয়েট চেঞ্জ, কিভাবে হাউ বলছিলাম না প্রথমে, হোয়াই এন্ড হাউ দে অ্যাক্টিভিটিস ক্রিয়েট চেঞ্জ। এই অ্যাক্টিভিটি গুলো কিভাবে চেঞ্জ আনবে তার একটা পাথওয়ে আছে। অ্যাক্টিভিটিস, আউটপুট, আউটকাম, ইমপ্যাক্ট। চারটা অ্যাক্টিভিটিস, আউটপুট, আউটকাম, ইমপ্যাক্ট। দিস ইজ দি ফাউন্ডেশন অফ আরবিএম। এটা হচ্ছে থিওরি অফ চেঞ্জ, হচ্ছে ফাউন্ডেশন অফ
আরবিএম এর একটা ফাউন্ডেশন। হ্যাঁ, উইদাউট টিওসি পার্টিসিপেন্ট ক্যানট অ্যাপ্রিশিয়েট হোয়াই এ রেজাল্ট হ্যাপেন্স। মানে উইদাউট টিওসি আমরা বলতে পারবো না কেন এই রেজাল্ট আসছে, কেন হোয়াই এই রেজাল্টটা আসছে। আর এটাকে যদি আমরা যে ক্লারিফাই করি অ্যাজাম্পশন এন্ড রিস্ক, এই যে একটা নতুন শব্দ আরেকটা আসলো রিস্ক। ফর সেফ রিমার্ক টিওসি হেল্পস এক্সপ্লেন অ্যাজাম্পশনস লাইক ট্রেড প্রোভাইডার্স উইল অ্যাপ্লাই স্কিলস। এই যে একটু আমি যে ইফ বলছিলেন যে ইফ এই আগে একটা আইএফ লিখি আমরা আমাদের অভ্যাস। ইফ trade providers will apply skill, if facilities will maintain supply readiness, if facilities will supply দেওয়ার মতো রেডি হয়ে থাকে, communities will accept SRSR messages, আমাদের কমিউনিটি ইন্টারভেনশন আছে সেটাও এটা লাগবে, অ্যাক্টিভিটি গুলো লাগবে। তারা কমিউনিটি যদি অ্যাকসেপ্ট করে SRSR মেসেজেস, তারপর নিচের থেকে আমরা নিচের থেকে দরকার নেই। ঠিক আছে, এটা স্কিপ কর। ফন্ট সাইজ কমে দেন। ঠিক আছে, যাবো। ইফের সাথে স্যার আরেকটা ওয়ার্ডও ছিল দেন, তাই না? ইফ এটা হলে দেন কি হবে? না, দেন আরেকটা আছে, আরেকটা এটা আসতেছে, ওটা আসবে। মানে অ্যাজাম্পশন আর রিস্কের কথা বলা হচ্ছে, রিস্কটা আসতেছে পরে আসছে। যেখানে এত কথা বলা দরকার নেই, এটা বলে ফেলছি, এটা বলে ফেলছি আমি। এখানে একটু আসি, এইখানে একটু আসি। মানে থিওরি অফ চেঞ্জ রিমুভস কনফিউশন, এই কনফিউশনটা দূর করে ফেলে বিটুইন অ্যাক্টিভিটিজ এন্ড রেজাল্ট। মানে অ্যাক্টিভিটি আর রেজাল্টের মধ্যে প্রায় আমরা তালগোল পাকা করি, অ্যাক্টিভিটি আর রেজাল্টকে আমরা মিশাই করি, বুঝি না যে এটা রেজাল্ট নাকি এটা অ্যাক্টিভিটি, রেজাল্ট নাকি এটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, যেমন আমরা ট্রেনিং করাইলাম, ট্রেনিং করার পরে কি হইল, ট্রেন হইল। হ্যাঁ, ট্রেন হওয়ার পরে কি করলো, কোয়ালিটি সার্ভিস দিল। এই যে চেইন, এই চেইনটা মাঝে মাঝে আমরা ঘুরাই ফেলি। আমরা কি করি, অ্যাক্টিভিটি আর রেজাল্টের মধ্যে গোলমিল পাকাই ফেলি। এটা একটা কম্পালসারি, দ্যাটস হোয়াই টিওসি ইজ টেকনিক্যাল কম্পালসারি মডিউল ইন আরবিএম ট্রেনিং। আরবিএম এর ট্রেনিং বা আরবিএম এ করতে গেলে আমাকে থিওরি অফ চেঞ্জটা এজন্য ভালো করে দক্ষ হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেফ এমআর প্রজেক্টে ফর থিওরি অফ চেঞ্জ ইমপ্যাক্ট উদাহরণ দিয়ে এটা বোঝার জন্য, আমাদের বোঝার জন্য ইমপ্যাক্টটা কি হবে, ইমপ্রুভড এসআরএসআর। ইমপ্যাক্টটা কি হবে, ইমপ্রুভড এসআরএসআর। আউটকামটা কি হবে, বেটার এমআর পোস্ট অ্যাকশন কেয়ার quality service delivery. Output কি, trade providers are their informed community. Theory of change. Theory of change. সংক্ষিপ্ত রূপ। টিওসি। সুন্দরতা আমাদের কি? না, ঠিক আছে। দুটো করতেই পারে। দেখি নোট করতেছেন? হ্যাঁ, করুন। আমরা আপনাদের হ্যান্ড আউট দিব, হ্যান্ড আউট দিব। যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে পুরো পিপিটিটাই লাগবে ট্রেনিং রিপোর্টের। আমি হ্যান্ড আউটের মধ্যে কি হ্যাঁ, লেখা? ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা লিখা হবে। আউটপুট হচ্ছে ট্রেড প্রোভাইডার অফ দেয়ার অ্যাক্টিভিটিস কি করি আমরা, ট্রেনিং করাই, সুপারভিশন করি, অ্যাডভোকেসি করি, কমিউনিটি অ্যাওয়ারনেস করি, অনেক কিছু করি। হ্যাঁ, অ্যাক্টিভিটি কিন্তু নাম্বার সিরিজ অফ অ্যাক্টিভিটিস অফ দেয়ার। তার ফলে ট্রেড প্রোভাইডার তৈরি হয়, কমিউনিটি ইনফর্ম হয়। হ্যাঁ, এর ফলে এই দুইটার ফলাফলে কি আসে, বেটার এমআর কোয়ালিটি আসে, এবং এইটার ইম্প্যাক্টটা কি পাই আমরা, ইমপ্রুভ এসআরএসআর পাই। এটাকে এক্সাম্পল হিসেবে আনা হয়েছে, হ্যাঁ, উদাহরণ হিসেবে আনা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি আমরা যেহেতু সেম এমআর দিয়ে কাজ করি সেই থেকে। প্লিজ, তাহলে নিচে থেকে উপরে। হ্যাঁ, নিচে থেকে উপরে। ইয়েস, আমার উপর থেকে নাম নিচের নাম দেওয়া একই অবস্থা। উপরে থেকে নিচে নামলে একই কথা, যে এন আগে চিন্তা করে রাখা, যে আমরা ইমপ্রুভ এসআরএসআর আনবো, এটা আগে চিন্তা করে, তাহলে ওটা আনার জন্য আনার জন্য কি করা লাগবে? হ্যাঁ, বুঝতে পারছি।
আমি নিজের থেকে কি করে আমি ইমপ্রুভ বেসারেছিলাম বুঝে গেছে ইমপ্যাক্ট আমরা যদি বলি আমরা ইউজুয়ালি বলি উইমেন এন্ড এডোলেসেন্ট হ্যাভ সেফার অ্যাক্সেস টু কোয়ালিটি এমআর এন্ড পিএসসি সার্ভিসেস, এটা আমরা ইমপ্যাক্ট হিসাবে দেখাই বা গোল হিসাবে দেখাই। উইমেন এন্ড এডোলেসেন্ট হ্যাভ সেফার অ্যাক্সেস টু কোয়ালিটি এমআর এন্ড পিএসসি সার্ভিসেস, তার আউটকাম কি দেখি আমরা? ইনক্রিজড কোয়ালিটি অফ এমআর পিএসসি সার্ভিসেস, মোর ক্লায়েন্ট অ্যাক্সেসিং সেফ স্টিগমা ফ্রি এসআরআই সার্ভিসেস, তারপরে স্ট্রেনথেন রেফারেল এন্ড রিপোর্টিং সিস্টেম, এগুলো করি কিনা আমরা? এই তিনটা আমরা করি না? এই আউটকাম লেভেলে কাজ করি না আমরা? কি বলবো, এই রেজনা করি, ছবি করি, হ্যাঁ আমরা এই আউটকাম লেভেলে তো করি। তারপরে আমরা এই জিনিসগুলো করি, নিচে এই জিনিসগুলো করি, হ্যাঁ তাহলে এটা করলে ফাইনালি রেজাল্টটা কি হবে? উইমেন এন্ড অ্যাডোলেসেন্স, আমরা গোলের মধ্যে লিখি না, আমরা বোধে আমাদের বোধে সব বাক্যটাই বেশি ব্যবহার করা হয়। উইমেন এন্ড অ্যাডোলেসেন্স অ্যাক্সেসিবিলিটি বাড়বে, এই বাক্যটা আমরা বেশি ব্যবহার করি, তাহলে ওইটাই হচ্ছে ইমপ্যাক্ট। আর একটু সিম্পলিফাই করে যদি আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখি, ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ট্রেনিং করাই আমরা, সাপোর্টিভ সুপারভিশন এটাও আমরা করি, ডিমান্ড জেনারেশন সেশন মানে কমিউনিটিতে অ্যাওয়ারনেস সেশন, গার্মেন্টস অ্যাওয়ারনেস সেশন, এগুলো আমরা করি না? হ্যাঁ, ডিমান্ড জেনারেশন সেশন, অ্যাডভোকেসি মিটিং করি আমরা, রিসার্চ করি, ডাটা অ্যানালাইসিস করি, এগুলো অনেক ধরনের কাজ আমরা করি। এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি লেভেলের অংশ। আর অ্যাজাম্পশন হচ্ছে প্রোভাইডার ইউজ গেইন স্কিল, যাদেরকে আমরা ট্রেনিং প্রোভাইডার আছে যারা, তারা ইউজ করবে তাদের যে লব্ধ জ্ঞান, আমরা এখান থেকে যে জ্ঞান লব্ধ করছি সেই জ্ঞানটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে এই ট্রেনিংটা, এই সেশনটা কি ফলাফলটা ভালো হবে নাকি? মানে ধরে নেওয়া হবে যে এই সেশনটা ফলপ্রসূ হয়েছিল নাকি? ঠিক একই রকম সাপ্লাইজ এন্ড ইকুইপমেন্ট রিমেইন অ্যাভেলেবল, অনেক সময় সাপ্লাই ইকুইপমেন্টের ডিস্টার্ব হয়, যেমন এখন ফ্যামিলি প্ল্যানিং এর কমিউনিটিস নাই, আছে নাই, এতে আমাদের এমআর এর পরে যে একটা পোস্ট এমআর কন্ট্রাসেপশন ওটাতে হাম্পার হচ্ছে, ইভেন ইন ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামও হাম্পার হচ্ছে, তাই না? তাহলে এটা টোটাল এসআরআই কে হ্যাম্পার করতেছে, এটা একটা অ্যাজাম্পশন না, এটা একটা রিস্ক। হ্যাঁ, এটা একটা রিস্ক। আবার ইকুইপমেন্ট যদি রিমেইন অ্যাভেলেবল না হয়, ইকুইপমেন্ট যদি না থাকে, যে আশিক ভাই একটু আগে বলতেছিলেন তার ইয়ের মধ্যে অনেক জায়গায় ইকুইপমেন্ট নষ্ট হয়ে আছে, অনেক আমাদের হেড অফিসে এতগুলা নষ্ট ইকুইপমেন্ট পড়ে আছে, না? তাহলে ইকুইপমেন্ট যদি নষ্ট হয়ে যায়, আপনারা বলতেছেন জেল পাতলা, সকালবেলা বলতেছিলেন জেল পাতলা, তাতে রিপোর্ট একই ব্যক্তির রিপোর্ট দুই তিন রকমের হচ্ছে, কন্ডিশন তৈরি হচ্ছে, রোগী আনস্যাটিসফাইড হয়ে ফিরে যাচ্ছে, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আসতেছে না, আমাদের কি হবে? রেপুটেশন আস্তে আস্তে কমে যাবে। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন অথবা রিস্ক। আচ্ছা, এখন আসি নেক্সট আরেকটা বিষয়, এটা আরবিএম এর আরেকটা উন্নত মানে উৎকৃষ্ট একটা অংশ, লজিক্যাল ফ্রেমওয়ার্ক। এর বাংলা হচ্ছে ভেঙে ভাঙলে বলা ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস। এতে কি অ্যানালাইসিস, লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস। লজিক্যাল ফ্রেমওয়ার্ক মানে কি? এই যে যেটা আমরা করলাম হোয়াই এন্ড হাউ, টিএসসিতে আমরা হোয়াই এন্ড হাউ দেখলাম না, টিএসসিতে আমরা কয়েকটা পদ দেখলাম না, পাস, অ্যাক্টিভিটি, আউটপুট, আউটকাম, ইমপ্যাক্ট, এই পদগুলো দেখলাম না? এগুলো হচ্ছে থিওরিটিক্যাল বা ভিজুয়াল, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এবং ভিজুয়াল। ওইটাকে স্ট্রাকচারের মধ্যে আনা, স্ট্রাকচারের মধ্যে আনা হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক। স্ট্রাকচারের মধ্যে খালি আনা না, ওটাকে একটা লজিক্যালি রিলেশনশিপের মধ্যে রাখা, দিস ইজ কল্ড লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস। এটা সাধারণত 4x4 ম্যাট্রিক্স, এখানে তো কোনো ই নেই, বলেই পারছো না, 4x4
4x4 ম্যাট্রিক্স সবার দরকার নেই জানা। তারপরে বলি 4x4 ম্যাট্রিক্স মানে এরকম চারটা কলাম থাকবে, হ্যাঁ, চারটা কলাম রো এরকম থাকবে। এখানে লেখা থাকবে আউট ইমপ্যাক্ট, আউটকাম, আউটপুট, মানে অ্যাক্টিভিটি। তারপরে এখানে লেখা থাকবে মিনস অফ ভেরিফিকেশন, তারপরে লেখা থাকবে অ্যাজাম্পশন, মাঝখানে থাকবে ইন্ডিকেটর। হ্যাঁ, এইভাবে করে করে এতে এই এতগুলো অ্যাক্টিভিটিস, এই সেট অফ অ্যাক্টিভিটিস যদি থাকে এবং এই রিস্ক যদি না আসে, তাহলে আমরা এই আউটপুটে আসতে পারবো। আবার এই আউটপুটে যতগুলা বিষয় আছে, এই অ্যাজাম্পশন গুলো যদি পজিটিভ হয় এবং এই রিস্ক গুলো যদি না আসে, তাহলে এই আউটকামে আমরা আসতে পারবো। তাহলে নিচের থেকে একটা লজিক্যাল রিলেশনশিপে আগাচ্ছে উপরের দিকে। তাহলে এটা কি করে, এলএফএ কি করে, স্ট্রাকচার রেজাল্ট ফ্রেমওয়ার্ক, যেটা আমরা টিওসি তে বলছিলাম ভিজুয়াল এবং কনসেপচুয়াল একটা স্টোরি, গল্পের মতো, সেইটাই আপনার লজিক্যাল ফ্রেমওয়ার্কে স্ট্রাকচার মানে বন্দি করা, কাঠামো ফ্রেমের মধ্যে আনা হইল। ফ্রেম বুঝেন কিনা? ফ্রেমটা বুঝতে পারতেছি না, এটা কেমন কথা? 4x4 4x4 ম্যাট্রিক্স তো স্যার মোটামুটি অনেকেই জানে। 4x4 ম্যাট্রিক্স আমাদের অনেকেই জানা আছে। আপাতত আমাদের 4x4 ম্যাট্রিক্স এটা আমাদের অনেকেই জানা আছে। তার মানে এটা স্ট্রাকচার মানে কি? কাঠামো না? হ্যাঁ, কাঠামো তো বুঝি আমরা, একটা ফ্রেমের মধ্যে আনা। আপনি সহজ করে বলেন যে টেবিলের মধ্যে আনবে, তারপর টেবিলের মাপটা আমরা পরে করি। আচ্ছা, এটার মধ্যে যে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেটর থাকবে, ভেরিফিকেশন থাকবে, অ্যাজাম্পশন থাকবে। আপনারা যারা জানেন দেখে স্কিপ করতে বলেন না, কারণ এখানে তো অজানা লোক আছে। হাতের লোক এই জন্য যারা অজানা আছে তারা একটু স্যার ডায়েরিতে কি দেখা যায়? হ্যাঁ, একটা ডায়েরিতে রাইটিং প্যাডে একে মনে করে ধরলে সবাই দেখতে পাবে। এখানে একটা মডেল একটা থাকে, বানান না, বানায় আমাকে দেখান, ওদেরকে দেখাই দিতে হবে। তার মানে ঠিক আছে, অসুবিধা নেই। LFA is the tool that operationalize RBM. RBM কে অপারেশনালাইজ করে LFA, লজিক্যাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, অপারেশনাল একটা মানে অপারেশন মানে কি? কাজ করার উপযোগী, কাজ করার উপযোগী। অপারেশনাল মানে কি? কাজ করার উপযোগী একটা অবস্থায় নিয়ে আসে কে? LFA, লজিক্যাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আর এটা টিওসি হচ্ছে একটা স্টোরি অফ হাউ এন্ড হোয়াই চেঞ্জ হ্যাপেন। টিওসি হচ্ছে একটা স্টোরি, দি স্টোরি অফ হাউ এন্ড হোয়াই চেঞ্জ হ্যাপেন, টিওসি। আর এলএফএ হচ্ছে এইটারই স্ট্রাকচার ম্যাট্রিক্স টু প্ল্যান, মেজার এন্ড ম্যানেজ দ্যাট চেঞ্জ। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা কিভাবে ম্যানেজ করবে, তার একটা মেজার করবে, তার একটা সুন্দর প্ল্যানিং, স্ট্রাকচার প্ল্যান। আমি কি বলে দিতে পারছি? হ্যাঁ, ওইটা একটু এদিকে দেখাবো। এই যে ছবিটা যে দেখাবো, না এরকম থাকে আর কি। আচ্ছা, এটা আমরা দেখাবো তো পরে, ওইটা আমরা একটা পরে তুমি লাগাবে পরে। আমি এই জায়গাটা আপনাদের একটু আলোকপাত করতে চাচ্ছি। টিওসি হচ্ছে একটা গল্প, টিওসি একটা গল্প, হাউ এন্ড হোয়াই চেঞ্জ হ্যাপেন্স। এখানে চেঞ্জের কথা আছে, কিভাবে এই চেঞ্জটা হ্যাপেন করবে। আর এলএফএ হচ্ছে ওই চেঞ্জটা, যেই চেঞ্জটা হ্যাপেন করবে তারই সেটারই কিভাবে আমরা মাপবো, ম্যানেজ করব, কিভাবে প্ল্যান করব, তার একটা স্ট্রাকচার্ড ম্যাট্রিক্স যেটা দেখাই রইল। ওই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল প্ল্যানটা থাকবে, ঢুকে থাকবে। টোটাল প্ল্যানটা ওই ম্যাট্রিক্সের মধ্যে ঢুকানো থাকবে, মানে ওইটা দেখলেই ডোনার বলে দিবে হ্যাঁ ঠিক আছে, প্রজেক্টটা সুন্দর হয়েছে। এটা দেখবে এনজিও গুলো, দেখার পরে বলবে যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ করা যায়। মাথা রেখে এটা আমার জন্য খালি না, শুধু আমরা প্রজেক্ট ডিজাইন করবো তার জন্য খালি না, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো তা না। এটা ডোনারের রিকোয়ারমেন্ট। বেশিরভাগ ইউরোপিয়ান ডোনার, কানাডিয়ান ডোনার, আমেরিকান ডোনার এবং আমাদের ডোনার কারা, ফিজিসিটা, এদের ডিমান্ড হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবেই, ডোনারের রিকোয়ারমেন্ট। পাশাপাশি গভর্নমেন্টেরও রিকোয়ারমেন্ট, গভর্নমেন্ট মনিটর করে না,
গভর্নমেন্ট মনিটর করে নাকি? গভর্নমেন্ট মনিটর করে আগে দেখে যায় এই রক্ত কি টাকা যেগুলো যখন অ্যাপ্রুভ করে আশিস ভাই, আমি আপনাকে বলি আমাদের প্রজেক্ট প্রপোজাল যায় হেলথ মিনিস্ট্রি প্ল্যানিং এর ডিপার্টমেন্ট, আমি থাকতে পারি ওইখানে ওরা লজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলে। কথা বলে ওই প্রতিনিধিরা থাকে সব ঠিক আছে তারপরে থাকবে না দেখে না দেখে ছাড়তে থ্যাংক ইউ সমস্যা ছিল না। আচ্ছা এলএফএ ইউজ টুল, এটা আমি আর বেশি আলাপ করতে গেলাম না, শুধু ফর সেট এমআই এবারটা কিন্তু নতুন প্রজেক্ট আপনার মিনিস্ট্রি অফ হেলথ কেয়ারে যাবে, ওনাদেরকে রাখবে আর এবার যেন সুন্দর হয়। এবারে যদি যাবে নতুন প্রজেক্ট হিসেবে যাবে, কিন্তু 5 বছর সেটাই করবে। এবার নতুন প্রজেক্ট হিসেবে যাবে, এতদিন পর্যন্ত তো এক্সটেনশন চালিয়ে আছে, আর দিস ওয়ান ইজ নিউ ইয়ার হিসেবে কাউন্ট ফর এ নিউ গ্রুপ, আর এটা বেসিক্যালি যাবে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ডিভিশন, ঠিক আছে, ওইখানে যাবে এবং এটা আমাদের কোয়ারি করবে, রাখবে, যেতে হবে। তখন লক ফেলতে ধরে দিতে প্রশ্ন করে সাধারণত। আমাদের মতো প্রশ্ন হয় না, আরেকটা জিনিস জানেন তো, যদি পরিচিত সেক্রেটারি হয় বা ডিজি কিন্তু হয়, আমি আইডিয়াল বললাম, সিচুয়েশন যদি আইডিয়াল নতুন হয় হয় তাহলে জিজ্ঞাসা করবে অনেক কিছু। তাহলে এলএফএ হচ্ছে কি টু আর্গুমেন্ট টু সো এ শর্ট সিম্পল এন্ড এক্সপ্লেনেশন ইজ নিডেড। হ্যাঁ, এটা এতক্ষণ বিভিন্ন কথায় চলে আসছে, হ্যাঁ বিভিন্ন কথায় চলে আসছে, সেটা একটু এখানে বলি। ফর সেট এমআর এলএফএ হেল্পস পার্টিসিপেন্ট টু সি হুইচ আউটপুট মাস্ট বি ডেলিভার্ড, কোন আউটপুট গুলো অবশ্যই ডেলিভার করতে হবে, যেমন নাম্বার অফ প্রোভাইডার্স ট্রেন, তারপরে হাউ দোজ আউটপুটস লিড টু আউটকাম, এই যে আউটপুটটা সেটা হাউ দোজ আউটপুটস লিড টু আউটকাম, কিভাবে সেটা আউটকামকে লিড করতেছে, আউটকাম তৈরি হচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি সার্ভিস, যেমন বলা হচ্ছে যে আমরা এতগুলো কোয়ালিটি সার্ভিস দিচ্ছি। হুইচ ইন্ডিকেটর শুড বি, ঠিক আছে। আচ্ছা, লেভেলস অফ লজিক্যাল রিপিটেশন হচ্ছে, কারণ রিপিটেশন হচ্ছে এই কারণে যাতে মেমোরিতে ঢুকে, রিপিটেশন হচ্ছে যাতে আমাদের মেমোরিতে ঢুকে। ওই যে এগেইন লজিক্যাল ফ্রেমওয়ার্কের লেভেলটাই একই রকম কিওসির মতো। হ্যাঁ, ইমপ্যাক্ট, আউটকাম, আউটপুট, অ্যাক্টিভিটিস। ইমপ্যাক্ট কি লং টার্ম চেঞ্জ, আউটকাম হচ্ছে মিডিয়াম টার্ম চেঞ্জ, আউটপুট হচ্ছে ডাইরেক্ট রেজাল্ট অফ অ্যাক্টিভিটিস, নিচে যে অ্যাক্টিভিটিগুলো করতেছি তার ডাইরেক্ট রেজাল্ট। মানে আমরা ট্রেনিং করাইলাম, 10টা ট্রেনিং হইলো, হ্যাঁ, তাহলে 10টা ট্রেনিং হইলো, তার ডাইরেক্ট রেজাল্ট হচ্ছে 100 জন ট্রেইন হয়েছে, 100 জন স্কিলড হয়েছে। এটা হচ্ছে ডাইরেক্ট, মানে বুঝতে পারছি রিলেশনশিপটা রেজনা করছেন তো। জি স্যার। এলএফএ ম্যাট্রিক্স এলিমেন্টের মধ্যে এই জিনিসটা থাকে, ইনপুট, আউটপুট, আউটকাম, ইমপ্যাক্ট, এই আই কিন্তু ইনপুট। হ্যাঁ, আচ্ছা এগুলোর দরকার নাই। মিনস অফ ভেরিফিকেশন, ইন্ডিকেটর, অ্যাজাম্পশন এন্ড রিস্ক, এগুলা এলএফএ ম্যাট্রিক্সের বিভিন্ন এলিমেন্টস। আচ্ছা, রেজাল্ট চেন, মাহবুব ভাই বোধহয় রেজাল্ট চেনের শব্দটা ব্যবহার করছিলেন, বলতে দেখছিলেন কিছু। এই সেট এমআর এর রেজাল্ট চেনের মধ্যে যদি আমরা দেখি তাহলে অ্যাক্টিভিটিস, আউটপুট, আউটকাম, ইমপ্যাক্ট, হ্যাঁ, এই 4টা জিনিস রেজাল্ট চেনে থাকবে। মানে সেট এমআর প্রজেক্টে অ্যাক্টিভিটিস থাকবে, আউটপুট থাকবে, কিছু আউটকাম আসবে এবং ফাইনালি ইমপ্যাক্ট আসবে। হ্যাঁ, এটা একটা ক্লিয়ার ফ্লো অফ প্রোগ্রাম ডিজাইন। হ্যাঁ, যদি আমরা উদাহরণ হিসাবে দেখি তাহলে নিচে দুটা বুলেট আছে, নিচে দুটো বুলেট, একটা হচ্ছে পড়েন তো এদিকে, এখান থেকে একদম পড়েন, রেজনা পড়েন। স্যার ট্রেনিং থেকে শুরু করে হ্যাঁ, training। ট্রেনিং, স্কিল প্রোভাইডার, বেটার এমআর কোয়ালিটি, ফিভার কমপ্লিকেশনস। এখানে কি বোঝা গেল এটা এখন লাগবে না, শেষ। মানে ট্রেনিং করে আমরা স্কিল প্রোভাইডারকে ডেভেলপ করব, ট্রেনিং হলো ট্রেনিং এর মাধ্যমে আমরা স্কিল সার্ভিস প্রোভাইডার ডেভেলপ করব, তারপরে তারা কি করবে, বেটার এমআর সার্ভিসটাকে এনশিওর করবে, কোয়ালিটিটাকে এনশিওর করবে, তার কারণে কি হবে, কমপ্লিকেশনগুলো কম হবে, যেহেতু তারা স্কিলড হয়ে আসছে। যদি আমরা ট্রেনিং করাই, ট্রেনিং এর ট্যাকটিক, তাই না? জি। যদি আমরা ট্রেনিং করাই এজ এ রেজাল্ট কি হবে, স্কিল প্রোভাইডারটা স্কিল হবে, এবং তারা যদি স্কিল হয় বেটার আউটকাম হবে, এমআর আউটকামটা বেটার হবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে কনফ্লিকশনটাও অনেকখানি কমে যাবে।
হ্যাঁ, এটা ফাইনালি কি করবে আমার এসআর কে ইমপ্রুভ করাবে, ফাইনালি কি করবে ইমপ্রুভ এসআর হবে। হ্যাঁ, আচ্ছা সেকেন্ডটা আর পরে তো কোশ্চেন করে কমিউনিটি সেশনস থেকে হচ্ছে ইনক্রিজড অ্যাওয়ারনেস, মোর ক্লায়েন্টস, ফ্যাসিলিটিস আর সেফার সার্ভিস। এটা আমরা কি করছি কমিউনিটি সেশন হচ্ছে স্যার এখানে হচ্ছে একদম কি বলে ইয়া থেকে অ্যাক্টিভিটি থেকে শুরু করে ইমপ্যাক্ট পর্যন্ত হচ্ছে মানে কিভাবে হইলো চেঞ্জটা কি হলো। কমিউনিটি সেশন যদি হয় তো কমিউনিটি সেশনের ফলে আমার অ্যাওয়ারনেসটা হচ্ছে ইনক্রিজ করবে, রাইট, এন্ড আমার যদি অ্যাওয়ারনেস যদি ইনক্রিজ করে সেটা থেকে হচ্ছে আমি মোর ক্লায়েন্টস হচ্ছে ফ্যাসিলিটিতে আমি নিতে পারবো, অথবা তারা যাবে কমিউনিটি থেকে হচ্ছে তারা অ্যাওয়ারনেস ফলে তারা হচ্ছে আমার সার্ভিস সেন্টারে যাবে, এন্ড সার্ভিস সেন্টারে ওইখান থেকে হচ্ছে তারা ভালো বেটার একটা সার্ভিস বা সেফার সার্ভিস তারা সেফার সার্ভিসটা পাবে। ফাইনালি গোলটা হচ্ছে গোল বার আমার চাহিদা হচ্ছে তারা যাতে সেফ সার্ভিসটা পায়। হ্যাঁ, এটা তো আমাদের গোল। এটার জন্য আমার ফাইনালি করতে হলো প্রথমে কিন্তু অ্যাক্টিভিটি কমিউনিটি সেশন করতে হলো, তাই না? তা নাহলে এই জিনিসগুলো আসতো না। এই যে পথটা, এই পথগুলোই হচ্ছে সেফ এমার লজিক্যাল রেজাল্ট চেইন বলে, এই থেকে বলে লজিক্যাল রেজাল্ট চেইন। আচ্ছা, কেন কিওসি এলএফ এর আগে দরকার, এটা আমার মনে হয় আজকে আলোচনার বিষয় না, এটা আমি অমিট করতে যাচ্ছি। মনিটরিং আনসার টু রেজাল্ট। আচ্ছা, মনিটরিং এই যে আমার আসছে মনিটরিং। হ্যাঁ, মনিটরিং নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকে। কোশ্চেন দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর উই ডুইং হোয়াট উই প্ল্যান, আমরা যেটা প্ল্যান করছিলাম সেটাই কি আমরা করতেছি, এটা দেখা একটা মনিটরিং এর বিরাট বড় প্রশ্ন। হ্যাঁ, আমরা আর উই ডুইং হোয়াট উই প্ল্যান, আমরা যা পরিকল্পনা লিখছি তাকে আমরা করতেছি এটা দেখা। পাশাপাশি আর উই অ্যাচিভিং রেজাল্ট, আমরা কি রেজাল্ট অ্যাচিভ করতেছি এটাও দেখতে হবে। এই দ্বিতীয় অংশে আমরা মিস করি, মানে আউটকাম আউটপুট এই জায়গাটা আমরা মিস করি, ফলে আমরা এর রেজাল্টটা আনতে মানে রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট হয় না, ফলে আমাদের কি হয় না রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট হয় না। চেঞ্জ স্যার একটু কনফিউশন হয়ে গেল। ইয়েস পেছনের স্লাইডে আমরা তো দুইটা সেগমেন্টে ভাগ করছি, একটা হচ্ছে মনিটরিং আর একটা হচ্ছে রেজাল্ট বেসড মনিটরিং। না, মনিটরিং তুমি সিম্পলি মনিটরিং আলাদা না। না, ওই যে স্যার রেজাল্টের কথা বলছে, রেজাল্ট কি আমরা তাহলে তো আমার আউটকাম দেখতে হবে, আমি আউটকাম দিয়ে দেখি না, কারণ আউটকাম দেখি না, মনিটরিং কি আমি আউটকাম দেখি, মনিটরিং আমরা আউটকাম দেখি না সাধারণত, এটাই তো বললাম আমরা দেখি না, এটা দেখা উচিত। দেখা উচিত। হ্যাঁ, না দেখলে